আমরা গতদিন পর্যন্ত প্র্যাকটিক্যাল সেশনে ছিলাম। আজকের আমাদের বাকি অংশ নিয়ে কাজ করার কথা। তো সরাসরি আমি প্র্যাকটিক্যাল সেশনে চলে যাচ্ছি, যেখান থেকে আমরা গতকাল পর্যন্ত করেছিলাম, তারপর থেকে এখন থেকে স্টার্ট করছি। আমি এখন চলে আসছি আমাদের এখানে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার আগে আমাদের যে লগইন প্যানেলটা ওয়ার্ডপ্রেসের, লগইনে আসছি। সো এখন লগইন করলাম। লগইন করলাম। লগইন করার পরে আমরা গতদিন পর্যন্ত যে কাজটুকু করেছিলাম, আমরা একটু আমাদের সাইটটা ভিজিট করে দেখি যে আমরা কোন পর্যন্ত আসলে গতদিন পর্যন্ত কাজ কমপ্লিট করেছিলাম, আমাদের কি কাজ বাকি ছিল কিনা, এই বিষয়গুলো এখন একটু আমরা দেখে নিব। গতদিন পর্যন্ত আমার যেটা মনে আছে, সর্বশেষ আমরা করেছিলাম, আমরা কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা কাজ করেছিলাম, কন্ট্যাক্ট ফর্ম। সো কন্ট্যাক্ট পেজের জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে পেতে পারি সেটাকে নিয়ে কাজ করেছিলাম। আমি যদি একটু যাই এখানে কন্ট্যাক্টে, জাস্ট একটা ফিচার ইমেজ এখানে আপলোড করেছিলাম কন্ট্যাক্ট পেজের জন্য, বাট আর কোনো কাজ করা হয়নি। তো চলুন আজকের আমরা কন্ট্যাক্ট পেজটাকে কমপ্লিট করি, কারণ আমাদের হোম পেজ যেটা যেভাবে দরকার ছিল, হোম পেজ আমরা কমপ্লিট করেছি, ঠিক যেভাবে দেওয়ার দরকার ছিল সব ইনফরমেশনই আমরা দিয়েছি। সো হোম পেজ আমার ডান, আর হোম পেজে কোনো কাজই বাকি নেই। আমি এখন চলে যাব সরাসরি আমার কল টু অ্যাকশন পেজে, যেখানে মানুষ আমার সাথে যখন কেউ কন্ট্যাক্ট করবে, লাইক এইখানে মেইন যে কন্ট্যাক্ট অপশনটা, যে কন্ট্যাক্ট ক্লিক করবে, তখন তাকে আমি যে ল্যান্ডিং পেজে নিব, আমার এটা এই পেজে আসলে সে কি কাজ করবে। সো আমরা এই কন্ট্যাক্ট কাজ করার জন্য আমাদের একটা প্লাগইনস দরকার, যে প্লাগইনসটা আমরা একদম ফার্স্টের যে বা গত ক্লাসে একটু মনে করে দেখেন, কন্ট্যাক্টে যখন কাজ করেছিলাম, এই যে নিচের ফর্মটা ছিল, এই ফর্মটার জন্য আমরা কিন্তু একটা প্লাগইন অ্যাক্টিভ করেছিলাম। সো আমরা এখন সেই প্লাগইনের কাজটা করব। সেই প্লাগইন ছিল কোনটা? এই যে এখানে দেখুন ডাব্লিউপি ফর্ম, এই প্লাগইনটা ছিল। সো আমি এই প্লাগইনে গেলাম। এই প্লাগইনে অলরেডি যে আমি যখন যাচ্ছি, যাওয়ার পর দেখবো যে একটা ফর্ম দেখুন ক্রিয়েট করা, একটা ফর্ম এখানে রয়েছে হেস্টিয়া নামে। কোনটা? যেটা কিনা আমরা ওই যে পেজের নিচে দেখতে পাচ্ছি। সো এটা আছে, থাক, এটা নিয়ে আমি আপাতত হাত দিচ্ছি। আমি নতুন একটা ফর্ম ক্রিয়েট করবো। অ্যাকচুয়ালি ফর্ম বলতে গেলে এটা আমার সেই ফর্ম হবে যার মাধ্যমে ইউজাররা আমার সাথে কন্ট্যাক্ট করবে। সো আমি অ্যাড নিউতে যাচ্ছি। আমি এখন একটা ফর্ম ডিজাইন করব। হ্যাঁ, তো ফর্মের নাম কি হবে? আমি দিলাম এখানে যে কন্ট্যাক্ট ফর্ম। আমার সাথে মানুষ যে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, এটা হচ্ছে সেই ফর্ম হবে। দেখুন ফর্মের জন্য এখানে বলা আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, আমার এগুলি লাগবে না। আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেব, খালি, কোনো কিছুই নেই। এই যে একটা খালি ফর্ম চলে আসছে, কিচ্ছু নেই এখানে। আমাকে বলা হচ্ছে এই এলিমেন্টগুলি ব্যবহার করে একটা ফর্ম বানানোর জন্য। তো চলুন আমি আমার ফর্মটা তৈরি করি। সর্বপ্রথম কন্ট্যাক্ট ফর্মে সাধারণত কি কি ইনফরমেশন থাকে, যেটা একটা ইউজারের কাছে চাইবো আমি, যেমন এটা এটা হতে পারে আমার নেম, যে আমি আসলে তার কাছে নাম জানতে চাচ্ছি। আমি যদি এটাকে এডিট করতে চাই, দেখুন এখানে সিঙ্গেল লেভেল টেক্সট, মানে এই জায়গাটায় যে টেক্সটটা আছে, বাট আমি মনে করি এটা চাচ্ছি না, এটাকে মুছে দিলাম, লেভেলটা থাকবে না। লেভেলের বদলে আমি এখানে যেটা করব, এই যে অ্যাডভান্সড অপশনে যাচ্ছি। অ্যাডভান্সড অপশনে যে আমি এখানে এই যে প্লেস হোল্ডার টেক্সট দিব, যেখানে আমি দিয়ে দিলাম নেম। এই দেখুন মানুষ এখানে দেখতে পাচ্ছে নেম। আমি আর মানে উপরে শুধু শুধু এক্সট্রা জায়গাটা নষ্ট করছি না, আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি যেটা নাম হবে। তো একটা হয়ে গেল আমার। আমি আবার অ্যাডে যাচ্ছি, এখানে এই যে অ্যাড ফর্ম, এখানে ক্লিক করে ব্যাকে আসলাম। নেম, এরপর দিব হচ্ছে আমি ইমেইল। এখন এটাও যে সেম, আমি এরকম যাচ্ছি না উপরে, আমি প্লেস হোল্ডার ইউজ করব। তো আমি আর এখানে যে জাস্ট ক্লিক করে এডিট, লেভেলটাকে উঠায় দিচ্ছি। আমি নিচে যে প্লেস হোল্ডার দিব, এই যে প্লেস হোল্ডার, এখানে এখানে দিব ইমেইল। ইমেইল এখানে যে রিকোয়ার্ড যে এটা আছে, যে উপরে চেক মার্কটা, আমি এগুলো কিছুই রাখবো না, আমি এইটাকে উঠাই দেবো। আমার কোনো রিকোয়ার্ড দরকার নেই, ফর্ম যার দরকার সে কমপ্লিট ভাবে ফিল আপটা করবে, আমি এভাবে রাখবো না। এবং এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আমার মতো ডিজাইন করছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন। নেম, ইমেইল, দেন হচ্ছে দিব আমি মোবাইল নাম্বার। সেখানে নাম্বারটা যাই,
এবার এটাকে আমি দুটো চলে আসছে, নাম্বারটাকে এডিট করি, লেভেল দরকার নেই আমার, এটা হচ্ছে মোবাইল। তো নেম, ইমেইল, মোবাইল দিয়েছি। এরপর কি দিব? এরপর হচ্ছে সে আমার কাছ থেকে কি সার্ভিস চাচ্ছে। আমি এটা যদি বলি যে সার্ভিসেস, সে আসলে কোন সার্ভিস চায়। তো এখানে কি হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, ড্রপ ডাউন হতে পারে, এটা ইচ্ছা, এটা যে যেটা যেভাবে চাবে, অথবা চেক বক্স থাকতে পারে যে কেউ যদি দুটো সার্ভিস একসাথে চায়। তো এটা ইচ্ছা, আপনি চাইলে মাল্টিপল চয়েস দিতে পারেন অথবা চেক বক্স দিতে পারেন। তো আমি চেক বক্সটাই দিলাম, যে একের অধিক সে চাইতে পারে। এডিটে যাচ্ছি চেক বক্সের। এখন আমি আমার সার্ভিস তিনটার নাম এখানে দিয়ে দিব, যেটা সার্ভিস আছে আমার কি কি ছিল, অর্গানিক এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। সো আমি এখানে দিলাম অর্গানিক এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আমি আমার পছন্দ মতো আমার যে সার্ভিস তিনটা সার্ভিস দিয়ে দিলাম। এখন এর সাথে আমি আদার্স আর একটা অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে আদার্স। হতে পারে কারো অন্য কিছু দরকার হতেও পারে, সো একটা আদার্স আমি অ্যাড করে দিলাম। তো আমার চারটা এখানে এরকমই থাকবে, এই চারটা আমার যেভাবে চেক বক্স। বাট এখানে চেক বক্সটা আসলে দেখতে খারাপ লাগছে, এখানে চেক বক্সটা আমি এখানে দিব না। এর বদলে আমি এখানে ছোট করে চাইলে কিছু লিখে দিতে পারি, যেমন হচ্ছে সার্ভিসেস অথবা সিলেক্ট সার্ভিসেস, ওকে। সো আমার এটা ডান। নাম, ইমেইল, মোবাইল নাম্বার, সে কোন সার্ভিস চাচ্ছে সেটাকে সে সিলেক্ট করবে। এরপরে আদার্স কিছু ইনফরমেশন আমি তার কাছে নিতে পারি, লাইক এডিশনাল ইনফরমেশন যদি বলি, যেমন এখানে হতে পারে একটা বাদ, প্লেস হোল্ডার হচ্ছে ওয়েবসাইট, যে তার ওয়েবসাইট, আমি তার ওয়েবসাইট ইনফরমেশনটা নিয়ে যাচ্ছি, সে ওয়েবসাইটটা কি আছে, কারণ সে যখন কেউ চাইলে অর্গানিক এসইও, সো ওয়েবসাইটটা একবার সে যেন দিয়ে দিতে পারে। ওকে, নেক্সট আবার অ্যাডে যাচ্ছি। এরপরে আমি দিলাম আরেকটা সিঙ্গেল ফিল্ড নিলাম, এখানে আমি দিলাম হচ্ছে, এটা মুছে দিলাম, এখানে লিখলাম ডেজিগনেশন, এখানে দিয়ে লিখলাম ইফ হ্যাভ, যদি থাকে তার কোন ডেজিগনেশন সে দিবে, না থাকলে নেই, এরকম। সো ওয়েবসাইটের ক্ষেত্রে আই থিংক লিখলে বেটার হতো, অনেক সময় আছে ওয়েবসাইটের ক্ষেত্রে সে এটা লিখতে পারে চাইলে। সো ওয়েবসাইট ইফ হ্যাভ, ওকে, ডেজিগনেশন এবং হচ্ছে তার এটা। দেন আমি যদি আরেকটু ফর্মটা বড় করতে চাই, চাইলে করতে পারি, লাইক এখানে তার আদার্স কোন ফর্ম চাইতে পারি, বাট দরকার নেই, আমি আর বড় করে চাচ্ছি না। আমি জাস্ট সর্বশেষ এখন একটা প্যারাগ্রাফ টেক্সট দিয়ে দিব, যে সে হচ্ছে এটা হলো মেসেজ, সে যদি আমাকে কোনো মেসেজ দিতে চাই, এডিশনাল মেসেজ, কই গেল, এডিশনাল মেসেজ, সে যদি কোনো এক্সট্রা কিছু বলতে চায় আমাকে, সেটা বলতে পারবে সে এখানে। ওকে, এবং সর্বশেষ আমার এখানে আমার সাবমিট বাটন। ওকে, সো এখন আমি এখানে আমার তার মানে ফর্মটা ডান। তার ফর্মটা কিরকম হলো দেখেন, নাম, ইমেইল, মোবাইল নাম্বার দিবে, সে সার্ভিস কোনটা চাচ্ছে সিলেক্ট করবে, ওয়েবসাইট যদি থাকে দিবে, ডেজিগনেশন তার যদি থাকে দিবে, মানে কোম্পানি ডেজিগনেশন তার যদি থাকে দিবে। দেন হচ্ছে এখানে সে এডিশনাল কিছু ইনফরমেশন আমাকে চাইলে শেয়ার করতে পারে, যে আমি এই 5টা কিওয়ার্ডে র‍্যাঙ্ক চাচ্ছি বা সামথিং, এই টাইপের কথাবার্তা। এবং ফাইনালি সাবমিট। সাবমিটে গেলে কি হচ্ছে, এখানে সাবমিটে গেলে ফর্ম নেম, কন্ট্যাক্ট নেম যেটা আছে সেটাই আছে, বাটনটা সাবমিট আছে। তো এখানে আপনি চাইলে সাবমিট দিতে পারেন অথবা চাইলে অন্য কিছু ডিটেইল দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন এখানে যা আছে এরকমই থাকবে, এটাকে চেঞ্জ করব না। নোটিফিকেশন যেমন থাক। এখানে দেখেন কনফার্মেশন মেইল, অর্থাৎ তার কাছে একটা ইমেইল অটোমেটিক চলে যাবে।
হ্যাঁ, অটোমেটিক্যালি তার কাছে সে যখনই ফর্মটা ফিল আপ করবে তার কাছে একটা মেসেজ এরকম যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। এখন এই জিনিসটা চাইলে এর সাথে অ্যাডিশনাল কিছু অর কল আস দিয়ে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, লাইক 01711 মনে করেন একটা নাম্বার দিয়ে দিলাম যে তুমি চাইলে এছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে কল করে। সেভ। এখন এখানে জেনারেলের মধ্যে আমি যদি দেখি এখানে আমার সব ঠিক আছে, নোটিফিকেশন ঠিক আছে। এখন এখানে দেখেন কোন ইমেইলে, যে ফ্রম ইমেল, কোন ইমেল থেকে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা কিন্তু হবে হচ্ছে গিয়ে আপনার এখানে দেখেন অ্যাডমিন ইমেল দেয়াই আছে। তার মানে আমরা যখন ইনস্টল করেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস তখন যে ইমেলটা দিয়েছিলাম যেটা আমাদের অ্যাডমিন ইমেল ওটাতে যাবে। ওকে, সো ডান। আমরা এবার সেভ করব এটাকে। আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে, সেভ করেছি। এইবার আমরা এই ফর্মটাকে ইউজ করার জন্য এখান থেকে এমবেড কোডটাকে কপি করে আমরা এখান থেকে নিব। এই যে ইউজ এ শর্ট কোড, এই যে কোডটা হয়েছে আমরা এই কোডটাকে এই যে কপি করলাম, কোডটা কপি করেছি। ওকে, এবার আমি চলে যাচ্ছি ব্যাকে। আমার একদম পেজে আমি যদি বলি জাস্ট ড্যাশবোর্ডে চলে আসি। আবার এবার কন্টাক্ট পেজে চলে যাচ্ছি সরাসরি। আমার এই যে কন্টাক্ট পেজ, এডিটে আমার কন্টাক্ট পেজটা এখন আছে এরকম, যেখানে কোনো ইনফরমেশনই নেই। এই যে কন্টাক্ট পেজটা চলে আসছে। এখন আমাকে এইখানে ওই কোডটা দিতে হবে। দেওয়ার আগে আমি জাস্ট এখানে যে প্লাস আইকনটা, ব্লকে যাব, যে এখান থেকে এই দেখুন ডাব্লিউপি ফর্ম এখানে একটা অপশন আছে আপনার জন্য। চাইলে আপনি ডাব্লিউপি ফর্মটা সিলেক্ট করতে পারেন। এরকম সিলেক্ট করার পরে কোন টেবিলটা আমার এখানে আসবে, এই যে কন্টাক্ট ফর্ম। আমার আর কোনো ঝামেলা করতে হচ্ছে না। এই যে কন্টাক্ট ফর্মটা সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি সে এখানে ফর্মটাকে নিয়ে নিবে, আমার আর কোনো কিছুই করতে হবে না। এখন জাস্ট আমার এটাকে এই যে আপডেট বাটন প্রেস করলাম, এটা আপডেট হবে। ডান। এইবার আমি আমার এই পেজে যে রিলোড দিচ্ছি, এই যে দেখুন একটা ফর্ম চলে আসছে। এখানে আমার এই যে নেম, এখানে আমার ইমেইল, এখানে মোবাইল নাম্বার দিবে, এখানে হচ্ছে তার সার্ভিস সিলেক্ট করবে, এখানে হচ্ছে তার ওয়েবসাইট যদি থাকে সে দিবে, তার ডেজিগনেশন যদি থাকে দিবে, কোনো মেসেজ দিলে দিবে, এবং সর্বশেষ এই যে সাবমিট বাটন, এখানে সে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, আমার কাছে একটা মেসেজ চলে যাবে লাইক এইরকম। আমি যদি দেখি নাম, মোবাইল নাম্বার দিলাম, ওয়েবসাইট দিব না, এডিশনাল মেসেজ আচ্ছা দিয়ে দিলাম। এবার এখানে সাবমিট, এই দেখুন একটা তার কাছে একটা শর্টলি একটা মেসেজ এখানে শো করছে, এবং আমার কাছে একটা মেসেজ চলে গেছে, যেটা কিনা যে আমি যে কি বলে তাকে একটা মেইল করলাম, এই মেইলটা তার কাছে এখন চলে যাবে। আমি যে মেইল দিয়েছি মেইলটা তো ভুল দিয়েছি, সেটা যাবে না। বাট রিয়েল মেইল হলে ওটা রিয়েল মেইলে চলে যেত। সেখানে গেলে আমরা দেখতে পারতাম যে একটা মেইল আমার কাছে, ইনফরমেশন আমার কাছে চলে গেছে আর কি। মানে আমাদের যে মেইলটা, এই যে এখানে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম যে মেইলটা দিয়েছিলাম, বাট আমরা তো ওখানে মনে হয় ভুল একটা মেইল দিয়েছিলাম, রাইট মেইল দেইনি। সো এটা হচ্ছে এই সিস্টেম। এখন আপনি যদি চান যে এটা কোনো জিমেইলে যাবে, জিমেইলে যাবে। যদি চান এটা আপনার কোনো ওয়েব মেইলে দিবেন, সেটা আপনি চাইলে ওয়েব মেইলে দিতে পারবেন। এটা কোনো ইস্যুস না যে না ওয়েব মেইলে ছাড়া যাবে না বা জিমেইল দিতে হবে, এরকম কোনো কথা না। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যে ইমেইলটা দিব সেই ইমেইলটা আমার অ্যাডমিন ইমেইল, অথবা পরে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ড্যাশবোর্ডে যে এই যে সেটিংসে যেতে হবে, এই দেখেন আমাদের ইমেইলটা। আমাদের এই যে ইমেইলটা আছে এই ইমেইলটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করে দিয়ে চেঞ্জ করার সাথে সাথে সেভ দিলে একটা কনফার্মেশন ইমেইল চলে যাবে ওই লিংকে, ওই মেইলে।
নতুন যে ইমেলটা দিব সেই ইমেইলে যে ওটাকে কনফার্ম করতে হবে, তাহলে আমরা ওই ইমেলটাকে আবার এখানে ইউজ করতে পারবো অ্যাজ অ্যাডমিন ইমেল হিসেবে। সো এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজের কাজটাও তাহলে আমাদের ডান। আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটাকেও কমপ্লিট করলাম। তার মানে এখন আমার হোম পেজ রেডি আছে, আমার অ্যাবাউট পেজে তো কন্টেন্ট আছেই, কন্ট্যাক্ট পেজ রেডি আছে, যেখানে আমাকে কেউ চাইলে যে কন্ট্যাক্ট ক্লিক করলে সে পেজে যাবে। তো এখন যে কোনো একটা সার্ভিস পেজ আমরা একটু দেখব। সার্ভিস পেজ অলরেডি মনে হয় আমি দুটো একটা করে রাখছি, যেমন অর্গানিক এসইও। হ্যাঁ, এই সার্ভিস পেজটা আমি করে রাখছি, এই সার্ভিস পেজটা আমি রেডি করে রাখছি। জি ভাইয়া, আমি একটু নেট প্রবলেমের কারণে জয়েন করতে দেরি হয়েছে, একটু যদি সামারি কি বলা যাবে এই পর্যন্ত? এই পর্যন্ত ভাই আমরা যেটা করেছি সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজের কাজ করেছি। আমরা কন্ট্যাক্ট পেজের জন্য একটা ফর্ম তৈরি করেছি কন্ট্যাক্ট পেজের জন্য, সেটা আপনার সমস্যা নেই, আপনি ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং, এটার জন্য একটা পেজ অলরেডি দেখেন এই যে তৈরি করে রেখেছি। বাট এই যে পেজটা তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি এইটা এখন দেখাবো আমরা ইউটিউব মার্কেটিং দিয়ে। এটার জন্য পেজ তৈরি করিনি, ফাঁকা। এটা রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, যে বাকি দুটো পেজ আমি রেডি করে রেখেছিলাম সিম্পল ভাবেই। এবার এই পেজটাকে আমরা তৈরি করব। একটা সার্ভিস দেখলেই তো হচ্ছে, আমাদের বাকি তো দেখা দরকার নেই। তো চলুন আমরা এই সার্ভিস পেজটাকে এখন এডিট করব। আমি চলে যাচ্ছি পেজেস অপশনে, আবার আমাদের ইউটিউব মার্কেটিং এই সার্ভিস পেজটাকে এডিট করব। আমরা এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে বিল্ডারটা আছে গুটেনবার্গ, সেটা ইউজ করে কাজ করছি। ওয়ার্ডপ্রেসে কিছু কাজ করিনি, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যেটা ছিল বাই ডিফল্ট আমরা সেটাকেই ব্যবহার করছি। হ্যাঁ, তো এখন এখানে কিভাবে করা যায় বা কাজটা কি করব আমরা, আমরা একটা পেজ যেটা করেছি সেটা যদি ডিজাইনটা ওর সাথে মিলায় কাজ করি, প্রথম এখানে একটা ফিচার ইমেজ আছে, তার মানে আমাকে এইখানের জন্য একটা ফিচার ইমেজ আপ করতে হয়। ফিচার ইমেজটা কোথায় দেয়, এই যে এখানে দেখুন, এই যে ফিচার্ড ইমেজ ডান পাশে, পেজে আসবো বা পোস্টে যাব, এই ডান পাশে ফিচার্ড ইমেজ। তো এখানে ক্লিক করব, এখান থেকে আমি আপলোড সিলেক্ট। তো এখন আমি ডেস্কটপে যাই, এইখান থেকে আমাদের একটা ফিচার্ড ইমেজ আমরা চুজ করব, লাইক এটা দিলাম ফিচার ইমেজ। ফিচার ইমেজটা আপলোড হয়ে গেল, সেট ফিচার ইমেজ চলে আসছে। আমি এটাকে আপডেট দিই, মানে আমরা একটা একটা পার্ট কাজ করছে আর দেখছি, তাহলে হবে কি আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় আমার চেঞ্জেসটা হচ্ছে। আমি যদি ইউটিউব পেজে যাই, এই যে দেখুন ফিচার ইমেজটা এই যে চলে আসছে আমার ইউটিউব মার্কেটিং লেখা টাইটেলে, আর এই যে ব্যাক এন্ডে ফিচার ইমেজটা আমার চলে আসছে। ওকে, এরপরে কি ছিল আমার এখানে, আমাদের টেক্সট, কিছু টেক্সট ছিল এরকম। তো এখন আমি টেক্সটটা কি হবে, এটা হলো পেজের কন্টেন্ট যা দিবেন আপনি। আমি আপাতত এটাই কপি করে দিচ্ছি, আমি আর নতুন করে টেক্সট লিখবো না। তো আমি এটাকেই এখান থেকে কপি করে এই যে পেস্ট করে দিলাম। এবার এন্টার, নতুন একটা ব্লক নিলাম। এখন আমি কি করব, একটা বাটন বানাবো। কি বাটন, কন্টাক্ট আস, যে কেউ চাইলে আমার এই সার্ভিসটা নিতে যাচ্ছে সেজন্য আমাকে এখানে একটা কল টু অ্যাকশন দেয়া হয় তাকে। এবার আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে সরাসরি এই জায়গাটায় দেখুন আমি একটা অপশন পাবো বাটন, তা না হলে এখানে জাস্ট ক্লিকলি হবে বিইউ, এই যে বাটন। আমি এই যে বাটন, এই বাটনটা এখানে ক্লিক করছি, এই যে একটা বাটন চলে আসছে। এখন এখানে আমাকে বাটনে লিখতে হবে যে কি চাচ্ছি। আমি চাচ্ছি এটাতে কন্টাক্ট আস। বাটনটার ডিজাইনটা এখন আমরা চেঞ্জ করবো, আমি এরকম রাখবো না ডিজাইনটা। প্রথমত বাটনটাকে সেন্টার করি, কিভাবে করছি দেখেন, এই যে বাইরে একটা ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এই যে এখানে অ্যালাইনমেন্ট, অ্যালাইন সেন্টার, বাটনটা সেন্টারে চলে আসলো। এইবার এই বাটনের উপরে ক্লিক করছি যাতে বাটনটা ডিজাইন নিয়ে কাজ করতে পারি। যে কালারে যাচ্ছি, কালার, তার আগে এই যে বর্ডার রেশিও, দেখেন বর্ডার রেশিও আমি এরকম বাটন চাই না, আমি চাই একদম স্কয়ার দিয়ে দিলাম, মানে আপনার রেক্ট্যাঙ্গুলার যেটা থাকবে। আচ্ছা, দেন হচ্ছে কালার, কালারে গেলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করবো। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এক কালার নিব না, আমি গ্রেডিয়েন্টটা নিব, এটা নিব, গ্রেডিয়েন্ট কালারটা নিলাম আমি ব্যাকগ্রাউন্ডে। সো আমার কন্টাক্ট আস বাটন হয়ে গেল। এখন এরপরে হচ্ছে এই যে কন্টাক্ট আসে, ক্লিক করলে কোন পেজে যাবে, এই যে উপরে ক্লিক করে এই যে লিংক, লিংকটা দিব, কোন পেজে যাবে, কন্টাক্ট পেজে। আমার কন্টাক্ট পেজে, এই যে কন্টাক্ট পেজ চলে আসছে,
এটাকে সিলেক্ট করে দিলাম, লিঙ্কটা হয়ে গেল। তার মানে সে এখন যাবে কোন পেজে? কন্টাক্ট পেজে চলে যাবে এখানে বাটনে ক্লিক করলে। ওকে, এবার নেক্সট আবার কিছু কন্টেন্ট দিব। যে কন্টেন্ট ছিল এটাকে আমি পেস্ট করে দিলাম বোঝার সুবিধার্থে। আবার বলছি আমি কোনো কন্টেন্ট দিই না, আপনারা আপনাদের মতো কন্টেন্ট এখানে ইমপ্লিমেন্ট করে নেবেন। আচ্ছা, এরপরে মনে করেন যদি আমার কিছু বুলেট পয়েন্ট থাকতো, সার্ভিসের মধ্যে হয় না বুলেট পয়েন্ট থাকে, মনে করেন কিছু বুলেট পয়েন্ট আছে, কিভাবে করবেন বুলেট পয়েন্ট। তো আমি আপাতত বোঝানোর জন্য আমি এখান থেকে একটা লাইন একটু কপি করে নেই বোঝানোর জন্য। ওকে, এটাকে আমি মনে করেন এটা হচ্ছে আমার বুলেট পয়েন্টে যাবে, কপি করছি, এখানে আসলাম, এই যে একটা ব্লকের মধ্যে আছি আমি এখন, পেস্ট করছি, সবগুলো একবারে চলে আসছে তাই না? এইবার যেটা করব, এইটা কিন্তু এই যে আমার সিলেক্ট করাই আছে, এইবার এই যে এই কর্নারে এইখানে চেঞ্জ ব্লক টাইপ, এই চেঞ্জ ব্লক টাইপে ক্লিক করছি, এইখান থেকে এই যে লিস্ট বুলেট পয়েন্ট, যেটা লিস্টটাকে সিলেক্ট করলাম, এই দেখুন সবগুলো একসাথে বুলেট পয়েন্ট হয়ে গেছে। ওকে, এবার মনে করুন এরপর আমি একটা ছবি আপলোড করবো এখানে বুলেট পয়েন্টের পর। তো আমি এখান থেকে অ্যাড, এবার এখান থেকে যে আবার ইমেজ, এই যে ইমেজ যদি না পান উপরে লিখবেন এখানে, তাহলে পেয়ে যাবেন ইমেজ। ইমেজটা কি করব? আপলোড করব। এখন ইউটিউবের জন্য আমি ইমেজটা নিলাম, এই যে ইমেজটা আপলোড হয়ে গেল আমার এখানে, আপলোড ডান। দেন হচ্ছে আবার কিছু টেক্সট আমি যদি চাই দিতে, আমি এই টেক্সটটাকে কপি করে দিচ্ছি, এখন এটা দিলাম, এটা দিলাম, এবং ফাইনালি এসে আমি একটা লাইন কথা বলা, যেটা যে কেউ চাইলে আমাকে কল করতে পারবে, এই অপশনটা এনেবল করে দিলাম। ওকে, সরাসরি কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করে কল করতে পারবে, এই টাইপের কথাবার্তা বললাম। তো এই পেজটা তখন আমার, দেখুন আমার এই পেজটা ডান। ইউটিউব মার্কেটিং নিয়ে যেভাবে যা বলার ছিল আমরা সেভাবে করে কথাগুলো বলেছি। এখন আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আমি খুব সিম্পল শর্টের মধ্যে দেখেছি, পেজ ডিজাইনটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খুশি করতে পারেন। এখানে আমি যেটা বললাম যে এখানে আমরা গুটেনবার্গ দিয়ে অনেক ধরনের কাজ করতে পারি। প্রত্যেকটা ব্লকে গেলে আমরা অনেক, এখানে ব্লক আছে ডিজাইনের মধ্যে, যে প্লাসে ক্লিক করেন দেখেন অনেক কিছু পাবেন। আর এইগুলো কোনটা কি কাজ করে প্রত্যেকটা একটা মাউস নিলে বুঝতে পারবেন আপনি যে কোনটা আসলে কি ধরনের কাজ করছে। হ্যাঁ, সো এই জিনিসটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। প্রত্যেকটা ব্লক এই যে কলাম করতে পারবেন, এখানে বাটন দিতে পারছেন এখানে, দেন এখানে আদার্স যে আমরা হচ্ছে ফর্ম দিয়েছি শর্টকাট, এটা এইভাবে করে আপনার পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে আপনি নিয়ে নিয়ে ইউজ করতে পারেন, কাজ করতে পারেন। তো আমরা আপাতত যেগুলো প্রয়োজন ছিল সেগুলো ইউজ করে কাজ করেছি এখানে। ওকে, এরপরেও যদি কারো আপনাদের গুটেনবার্গ নিয়ে জানার ইচ্ছা থাকে, আমার একটা ইউটিউবের ভিডিও আছে, আমি ভিডিওটা এখানে লিংক করে দিয়ে দিব, আপনারা ওইটা দেখতে পারেন। ভিডিওটা যদিও আগের গুটেনবার্গ যখন ফার্স্ট আসে তখন, বাট তারপর ওটা দেখলেও এইটার গুটেনবার্গের অনেক কাজ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, সো আমাদের তার মানে ওয়ার্ডপ্রেসের এখানে এই পার্টটা কাজ ডান, আমি আপডেট করে দিব। এখন আমি আমার পেজে যাব, পেজে যে আমি এটাকে রিলোড করছি পেজটাকে দেখার জন্য যে পেজটা আমার কেমন আসে। এবার দেখুন আমরা পেজটা কি কাজ করলাম, ফিচার ইমেজ দিয়েছি, টাইটেল দিয়েছি, আমার একটা শর্ট কন্টেন্ট আছে, দেন এই যে কন্ট্যাক্ট আস, ক্লিক করলে কোথায় যাবে? কন্ট্যাক্ট আসে ক্লিক করলো, ক্লিক করার পরে তাকে আমি নিয়ে গেলাম এই যে আমার কন্ট্যাক্ট পেজে। সে আমাকে এখান থেকে তার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে সাবমিট করলে আমার কাছে কন্ট্যাক্ট ইনফরমেশন পৌঁছে যাবে এবং আমি তার সাথে যোগাযোগ করব। দেন আমি লেখার মধ্যে একটা জাস্ট স্টাইল করেছি বুলেট পয়েন্ট দিয়ে, দেন একটা ছবি ইউজ করেছি লেখার মধ্যে সৌন্দর্য বাড়ানোর জন্য, আপনারা চাইলে একের অধিক ছবি দিতে পারেন, এবং ফাইনালি একটা কল টু অ্যাকশন, আরেকটা বাটন যেটা হচ্ছে আমার সাথে সরাসরি কল করে যোগাযোগ করার জন্য, ক্লিক করলে এটা আমার কাছে একটা কল চলে যাবে। সো এই হচ্ছে আমি একটা সিঙ্গেল পেজকে ডিজাইন করলাম এখানে। তার মানে আমাদের সার্ভিস পেজগুলো তাহলে ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের কথা বলি, এরপরে আনুপ্রাসঙ্গিক যে ডিজাইনগুলি লাগবে এগুলি আপনারা আপনাদের পছন্দ মতো আস্তে আস্তে করে সময় নিয়ে, নিজেদের যেহেতু সাইট, আস্তে আস্তে করে নিজেরা কাজ করবেন এবং নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোন পার্ট কিভাবে কাজ করছে, বা কোন পেজের ডিজাইন যদি ডিফারেন্ট কিছু চান, যেমন আপনি এরকম চাইতে পারেন যে আমার এখানে সার্ভিস পেজ এরকম থাকবে না, কিরকম থাকবে, আমার সার্ভিস পেজে ঢুকবে যখন মানুষ কেউ, এখানে কিছু লেখা থাকবে, এই পাশে একটা কন্ট্যাক্ট ফর্মই থাকবে, ছোট একটা ফর্ম থাকবে লাইক নেম, ইমেল, ফোন নাম্বার, শেষ। বাট একটা কন্ট্যাক্ট ফর্ম এখানে থাকবে যেখানে ডাইরেক্ট মানুষ সরাসরি সাবমিট করবে, এখানে ক্লিক করে আবার ওই পেজে যাবে না,
হ্যাঁ, চাইলে এটাও করতে পারেন আপনি। আপনাদের আমরা দেখেছি যে গুটেনবার্গের মধ্যে কলাম অপশন আছে। আমি দুটো কলাম নিব, একটার মধ্যে টেক্সট দিব, আরেকটার মধ্যে আমার আরেকটা কন্টাক্ট ফর্ম সুন্দর করে বানিয়ে সেটার কোডটা বসিয়ে দিলে আমার কন্টাক্ট ফর্মটা এখানে চলে আসবে। সো এইভাবে করে আপনারা এখন আপনাদেরটা ডিজাইনটা আপনাদের করতে হবে যে কেমন কি ডিজাইন করতে চান বা কিভাবে কি করতে চান। এটা আসলে আর আমার দেখানোর কিছু নাই। সো ওয়ার্ডপ্রেসে আমি এইটুকু দেখাতে চেয়েছিলাম যে কারণে, সেটা হচ্ছে যে আপনারা যারা একদমই বিগিনিং স্টেজে আছেন, নতুন যারা কখনো ক্লায়েন্টের কাজ করেননি, সো তারা যেন অন্ততপক্ষে ক্লায়েন্টের ওয়েবসাইট প্রথম যখন দেখবেন ভয় না পান। ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় যেন মনের মধ্যে ভয়ে কাজ না করে যে না আমি তো জানি না। অন্ততপক্ষে আপনাদের বেসিক জিনিসটা ওয়ার্ডপ্রেসের আমার ধারণা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করছে এবং খুব ইজি এটা। অন্ততপক্ষে কিছুদিন দেখলেই হয়তো আপনাদের কাছে এটা আরো সহজ হয়ে যাবে। সো এখন আমি সরাসরি চলে যাব, আমাদের একটা প্লাগইন ইনস্টল করেছিলাম Yoast SEO। এই Yoast SEO প্লাগইনসটা আমরা কিভাবে এটাকে আসলে ইফেক্টিভলি ইউজ করব আমাদের ওয়ার্ডপ্রেসের এসইও কাজ করার জন্য। এটা কেন ইউজ করবেন? হতে পারে আপনি একজন ক্লায়েন্টের কাজ করছেন, হ্যালো ক্লায়েন্টের কাজ নিয়েছেন। জি, হ্যালো আচ্ছা ভাইয়া, ইয়েতে বলতাম যে এখানে যে আমরা পোর্টফোলিওর যে পেজটা রাখছি, ওইখানে কি আমি আমার ব্যক্তিগত পরিচয় টাইপ কিছু দেব, নাকি পোর্টফোলিওতে আমি আমার কাজের লিঙ্ক গুলা অ্যাড করব? কি শো করব? আচ্ছা, পোর্টফোলিওতে যেটা হতে পারে, আচ্ছা আমি একটা করে দেখাই তাহলে যে আমার কাছে কিরকম ভালো মনে হয় পোর্টফোলিওটা। হ্যাঁ, আমার কাছে পোর্টফোলিওটা বেস্ট মনে হয় এটা যে পোর্টফোলিও পেজে আসলে থাকা উচিত আপনার ক্লায়েন্ট ডিটেলস। ক্লায়েন্ট ডিটেলস বলতে গেলে ক্লায়েন্ট ইনফো। হ্যাঁ, কিরকম থাকতে পারে আমি কিছু এক্সাম্পল দেখাই, জাস্ট দুইটা করে দিই। মনে করেন সো এটা হচ্ছে আমার মনে করেন হাতিলের পেজ। আমি এটাকে মিনিমাইজ করি। দেন ওয়ালটনের পেজে গেলাম। মনে করি আমার দুটো ক্লায়েন্ট। হ্যাঁ, সো আমি এখন আমার পোর্টফোলিও পেজটাকে তাহলে এডিট করি। আমি চলে যাচ্ছি আমার পেজেস সেকশনে এবং সেখান থেকে আমার পোর্টফোলিও সেকশনে এডিটে। এখন এই জায়গাটাতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ফার্স্টে কলাম করব, যেটা বলছিলাম যে কলাম করতে পারি চাইলে। আমি এখান থেকে যে কলাম, এই যে কলাম সেকশন চলে আসছে, আমি এখানে দুটো কলাম করছি 50-50 এভাবে করে দুটো কলাম করছি। ক্লিক করলাম, দেখেন দুটো কলাম তৈরি হয়ে গেছে। এখন এই কলামের মধ্যে কি দেব, আমি এই প্লাস ক্লিক করছি, আমি ইমেজ দিব, ইমেজ আপলোড। এখন আমরা এখান থেকে যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটা এখানে সিলেক্ট করলাম। এই যে একটা ইমেজ চলে আসছে। নিচে এখানে লিখে দিলাম আমার আমার ওয়েবসাইটের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে। হ্যাঁ, এবং এখানে আমি এইটাকে আমি এখানে লিংক করে দিলাম। এই যে লিংক করে দিলাম এবং এটাকে বলে দিলাম যেটা নতুন ট্যাবে ওপেন হবে, এটা নো ফলো হবে। আপনি চাইলে নো ফলো নাও করতে পারেন, এটা ইস্যুস না। জাস্ট আমি যেহেতু অপশন এখানে আছে সো আমি এই জন্য দিয়ে দিলাম। ওকে, অ্যাপ্লাই, ডান। এখানে আমি আবার যাচ্ছি, আবার একটা ইমেজ আপলোড। এখানে আমি সেকেন্ড ইমেজটা আপলোড করে দিলাম। এখানে লিখলাম ওয়ালটন, ওয়ালটনের কপি করলাম লিংকটা। আপডেট আমি এইটা দিলাম যেন এরপরে আমার হতে নিতে পারে আরো নিচে দুইটা আছে। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইটার শুরুতে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি, ছোট্ট করে কিছু কন্টেন্ট দেয়া, যে আসলে আমি যে কাজ করি বা আমি যে কাজ জানি এই টাইপের জিনিসগুলো বোঝানো। সো আমি এটার জন্য উপরে একটা এই যে ইনসার্ট বিফোর
একটা ব্লক নিলাম, কিছু কন্টেন্ট দিয়ে দিলাম, এরপরে দিলাম হচ্ছে এটা। মানে এই কন্টেন্টটা মানে হচ্ছে এরকম দিবেন যে আপনি কি কোন ক্লায়েন্টের কাজ করেছেন এই সম্পর্কিত কোন তথ্য আপনি এখানে শেয়ার করছেন, এই হিসেবে 2-3টে কথা বলতে পারেন আপনি। এখন যদি আমরা চলে যাই আমাদের পোর্টফোলিও পেজে, এই দেখুন পোর্টফোলিও পেজ, ব্যাকগ্রাউন্ডে কিছু দেই নাই আমরা, তাই নাই। সো আপনি ব্যাকগ্রাউন্ডটা পোর্টফোলিও যে কোনো একটা ছবি বা এক কালারের কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই যে পোর্টফোলিও পেজে আসছে, এই দেখুন একটা আমার ক্লায়েন্টের পোর্টফোলিও এখানে। এবার কারোর ভালো লাগলে সেখানে ক্লিক করতে পারে, ক্লিক করলে কোথায় যাবে, ওই পেজে চলে যাবে, যে আমার ক্লায়েন্টের তথ্যটা দেখতে পারে যে হ্যাঁ ঠিক আছে এই ওয়েবসাইটটা রিয়েল ওয়েবসাইট। তো এইভাবে করে চাইলে আপনি পোর্টফোলিও পেজটা সাজাতে পারেন। স্টার্টিং এ তো আমাদের হাতে এরকম কোনো ক্লায়েন্ট থাকবে না। স্টার্টিং এ থাকবে না, দ্যাটস ট্রু। দুনিয়াতে ওয়েবসাইটের তো অভাব নেই। এগুলা যদি আমি লিংক করি সেক্ষেত্রে তো আমার মানে কোনো পেনাল্টি পাওয়ার কোনো চান্স? কিচ্ছু চান্স নাই। তবে এমন সাইট লিংক করবেন যে সাইট ক্লায়েন্ট মানে ভেরিফাই করতে না পারে। যেমন আমি যদি বলি এভাবে যে ভেরিফাই করতে গেলে আসলে আপনার মানে তথ্যটা যে ভুল দিয়েছেন এটা যেন সে না জাজ করতে পারে। কিভাবে দিবেন? কোনোভাবে আইডেন্টিফাই না করতে পারে। আইডেন্টিফাই করতে না পারে। এটা সাউন্ড দিবেন বাইরের কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট। মনে করেন ইউএস এর একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিলাম। যে ইউএস এর একটা ওয়েবসাইট, কানাডার একটা ওয়েবসাইট, যে আমি এগুলো কাজ করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। সো এটা ভাই হতে পারে আপনি সেটা ডাটা এন্ট্রি কাজ করছেন, হতে পারে কিছু কাজ করছেন, এসইও কাজ করছেন, এমন কোনো কথা না। বাট দিয়ে দিবেন। এরকম ভাবে জাস্ট 2টা 3টা 4টা দিয়ে রাখেন যেটা দেখতে খারাপ না লাগে। যেমন রিভিউ। কোনো ক্লায়েন্ট তো আপনার রিভিউ দেন, আপনি ক্লায়েন্টের রিভিউ পেলেন কই? এটা তো দেয়া, নিজের দেয়া। সেটাও তাই। জি, ধন্যবাদ। ওকে, সো আমরা চলে যাই ইয়োস্ট এসইও, যেটা বলছিলাম যে এখন আমরা নিজেরা একটা পেজ তৈরি করব এবং ওই পেজটাকে আমরা ইয়োস্ট এসইও দিয়ে একটু দেখব কিভাবে করে আমরা একদম খুবই ইজি কাজ, যে আসলে এসইও কাজগুলো কিভাবে হয়, যেটা আমরা শিখলাম অন পেজের কাজ, সেই জিনিসটা এখন ইমপ্লিমেন্ট করে দেখার জন্য। তো এখন একটা জিনিস একটু বলে নেই, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের ওয়েবসাইটে গেলে আমরা ইয়োস্ট এসইও পাই না, বা কোনো প্রকারের আপনার এই ধরনের প্লাগইনস পাই না, যেটাকে আমরা এসইও প্লাগইনস বলি। এটা হতে পারে ইয়োস্ট এসইও, এটা হতে পারে আপনার এসইও পেজ, হতে পারে আপনার অল ইন অল এসইও, হতে পারে আপনার র‍্যাঙ্ক ম্যাথ, যে কোনো এসইও প্লাগইনই হোক সবগুলো অলমোস্ট সেম কাজ করে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এর মধ্যে র‍্যাঙ্ক ম্যাথ এবং হচ্ছে ইয়োস্ট এসইও। দ্যাটস ওয়াই আমি এটা বলা। তো ইয়োস্ট এসইওটা আমি দেখাচ্ছি, র‍্যাঙ্ক ম্যাথটা আমি এখন দেখাচ্ছি না, বাট র‍্যাঙ্ক ম্যাথেরও একটা ভিডিও আমার আছে, যে ভিডিওটার লিংক আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিন। ঠিক আছে? ওকে, সো আমরা এখন এই জায়গাটাতে ইয়োস্ট এসইওর কিছু সেটআপ, একদম সামান্য কিছু সেটআপ করে তারপরে কাজ শুরু করব। হতে পারে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ইয়োস্ট এসইও সেটআপ করা নেই, তখন কি করতে হবে, আমাকে আগে ইয়োস্ট এসইও ইনস্টল করতে হবে, যেটা আমি করেছি ইনস্টল। এরপরে আমাদেরকে এই যে জেনারেল সেটিংস এ যাব, যাওয়ার পরে এখানে আমাকে কোনো কাজ নেই, এখানে একটা কনফিগারেশন উইজেটস আছে, যে প্রথমবারের মতো কনফিগার করে নিতে চাইলে ভাই দরকার নেই কনফিগারেশন উইজেট, আপনি নিজেই জাস্ট সামান্য কাজ এটা করে নেন নিজের থেকে। সেটআপ, এই যে সার্চ অ্যাপিয়ারেন্স সেটিংস এ যাবেন, এই পার্টটাই যা কাজ, এছাড়া আপনার কোনো এখানে কাজ নেই। এই সার্চ অ্যাপিয়ারেন্স সেটিংস এর মধ্যে প্রথমে দেখুন টাইটেল সেপারেটর। আমরা জানি যে টাইটেল সেপারেটর হিসেবে কি ব্যবহার করা উচিত, কারণ টাইটেল সেপারেটর কি আশা করি এটা জানেন। যেমন এখানে আসছে অর্গানিক এসইও, দেন ড্যাশ, এটা হচ্ছে সেপারেটর, তারপর হচ্ছে এমডি ফারুক খান, মানে কি আমার ব্র্যান্ড নেম। সো এখন এখানে টাইটেল সেপারেটর আপনি যদি এটা চান রাখবেন, যদি এটা চান দিতে পারেন, এটা ইচ্ছা। নেক্সট হচ্ছে এই জায়গাটাতে একটা কথা বলা আছে, স্কিমা বা অর্গ এর জন্য, স্কিমা মার্কআপের জন্য একটা অপশন দেওয়া আছে, এটা দরকার নেই, আমরা নিজেরা স্কিমা আপলোড করব, সেটা আমাদের দরকার নেই। আমরা আমাদের আছে কোর্সে স্কিমা আপলোড করা, তো নিজেরা স্কিমা তৈরি করে আপলোড করব। এখানে আমাকে জাস্ট টাইটেল সেপারেটরটা দিতে হবে, আর কোনো কাজ এখানে নেই, সেভ। নেক্সট কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপের মধ্যে পোস্ট, এইখানে কিছু অপশন আছে। পোস্টের বাই ডিফল্ট যে অপশন থাকবে হাত দিবেন না, কারণ হচ্ছে পোস্ট বাই ডিফল্টে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে, এটা ইয়েস করাই আছে, সেটাকে আপনার হাত দেওয়ার কোনো দরকার নাই। পেজ, পেজও ইন্ডেক্স করা হবে, ইয়েস আছে, কিন্তু থিম অনুযায়ী অথবা ওয়েবসাইটের ধরন অনুযায়ী এখানে পোস্ট পেজ ছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে। যদি এমন কিছু থাকে যেটা আপনি মনে করছেন যে গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা ঠিক হবে না, যদি থাকে সেটাকে তাহলে ওপেন করে এই সার্চ ইঞ্জিনটাকে এটা নো করে দিবেন। যদি আপনি মনে করেন যে এটা আপনি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে চান না, আবারও বলছি, যদি নিজে মনে করেন, আর যদি মনে করেন যে না থাকে ইন্ডেক্স হবে বা হলে কোনো সমস্যা নেই,
তাহলে কোনো প্রবলেম নেই, যেমন আছে বাই ডিফল্ট তেমনই রাখেন। তার মানে আমার এখানে কন্টেন্ট টাইপের মধ্যে পোস্ট আর পেজ হচ্ছে মেইন, এই দুটো বাই ডিফল্ট যেমন সেরকমই থাকবে, বাট যদি কোনো কারণে এক্সট্রা কিছু থাকে সেটা চেক করে নেওয়া যে আসলে আমি এটাকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে চাচ্ছি কি চাচ্ছি। মিডিয়া অলওয়েজ ইয়েস থাকবে, এটা যদি কখনো দেখেন নো, তাহলে যে প্রবলেমটা হবে আপনার যে মানে ইমেজগুলিকে আপলোড করবেন, যে পিডিএফ আপনি আপলোড করছেন, যে মিডিয়া ফাইল আপনি আপলোড করছেন, এইগুলি কখনো গুগলে ইন্ডেক্স হবে না, যেটা খুবই বড় প্রবলেম। সো এটা অলওয়েজ ইয়েস থাকবে। ট্যাক্সোনমিস হচ্ছে আপনার ওয়েবসাইটের এই যে পেজ পোস্ট বাদে আদার্স কিছু পার্ট থাকে, লাইক ক্যাটাগরি, ট্যাগ, স্পেশাল পেজেস, এই জিনিসগুলি ট্যাক্সোনমিসের মধ্যে আসে। ওকে, সো এই জিনিসগুলি সাধারণত ট্যাক্সোনমিসের মধ্যে আসে। তো আমরা ট্যাক্সোনমিসের মধ্যে যখন কাজ করব, আমরা চেষ্টা করব ট্যাক্সোনমিসের মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে অফ করে রাখতে। যেমন তার মধ্যে একটা হচ্ছে ক্যাটাগরি। অনেক সময় আমরা চাই না যে ক্যাটাগরি পেজটা আমার ইন্ডেক্স হোক, এটা ডিপেন্ড করে, আবারও বলছি টপিক অনুযায়ী ডিপেন্ড করে, বাট আমাদের যে ওয়েবসাইট এখানে থাক ক্যাটাগরি পেজ ওপেন থাক, এটা ইন্ডেক্স হোক, সমস্যা নেই। বাট ট্যাগ, এইটা যে ওয়েবসাইটই হোক এটাকে নো করে দিবেন। ট্যাগ নরমালি আমরা কখনো ইন্ডেক্স করি না, কারণ এটা শুধুমাত্র ইউজারের জন্য। ট্যাগ কাকে বলে যদি বলেন যে ট্যাগ আসলে কাকে বোঝাচ্ছি, আমি একটা এক্সাম্পল দেই। যেমন দেখেন এখন আমি আমার ওয়েবসাইটে আসলাম, এইখানে যদি আমি ক্লিক করি যে কোনো একটা টপিকে, যদি আমি ক্লিক করি লাইক এসইও তে ক্লিক করলাম, দেখুন সে আমাকে নিয়ে আসছে কোথায়, ক্যাটাগরি এসইও পেজ। সেটা যদি চাই আমি ইন্ডেক্স করতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে এখন এখানে আমি যত এসইও রিলেটেড পোস্ট দিয়েছি সব পোস্টগুলো এখানে আছে, দেখুন যেগুলোর প্রত্যেকটাই দেখতে পাচ্ছি এই যে এসইও, তার প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে এসইও। ট্যাগ তাহলে কি? ট্যাগ হচ্ছে এই যে দেখেন এই পাশে কিছু এক্সট্রা রেখেছি, যেমন এই কন্টেন্টটা মনে করেন অন পেজ এসইও নিয়ে, কিন্তু মেইন ক্যাটাগরি দিয়েছি আমি এসইও, কিন্তু এর মধ্যে হয়তো আমি ট্যাগ ইউজ করেছি অন পেজ এসইও, অন পেজ অপটিমাইজেশন বা টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, এই কথাগুলো হয়তো ব্যবহার করেছি। তো সেই জিনিসটাকে আমি এখানে ট্যাগ হিসেবে শো করব। কেন? কারণ মানুষের কাছে হয়তো ইচ্ছে হতে পারে যে না সহজে খুঁজে পাবে, সে যে জিনিসটা চাচ্ছে এক্স্যাক্টলি সেটা। যেমন আমি এখানে পেয়েছি অন পেজ এসইও, মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এই দেখুন অন পেজ এসে যখনই ক্লিক করেছি আমার সেই পেজটাকে সেই কন্টেন্টটাকে কিন্তু নিয়ে আসছে, তাই না? সো বিষয়টা হচ্ছে এখন এই জিনিসটা কিন্তু যদি আমার ডুপ্লিকেট কন্টেন্টের তৈরি করে আসলে অনেক সময় ট্যাগ জিনিসটা, সো এই কারণে মূলত আমরা এই ট্যাগটাকে ইউজ করি না বা ইন্ডেক্স করি না। আমরা ট্যাগটাকে আমাদের ক্ষেত্রে যে পেজই হোক না কেন, যে ধরনের ওয়েবসাইটই হোক না কেন, আমরা ট্যাগটাকে আসলে কখনোই চাইবো না ইন্ডেক্স করতে। সো এই কারণে আমরা এই সেকশনে এই ট্যাগটাকে নো করে দিব। এই যে শোজ ট্যাগ ইন সার্চ রেজাল্ট, নো, সার্চ রেজাল্ট পেজে শো করবে না। এরপর আছে ফরম্যাট, যেমন আছে তেমন থাকবে। আর একটা মাঝে মাঝে দেখা যায় এখানে থাকতে পারে কিছু এক্সট্রা, চাইলে সেটাও সেম কথা দেখে নেবেন, বাট আর কিছু না থাকলে তো নাই। ই কমার্স সাইটের ক্ষেত্রে এক্সট্রা কিছু অপশন আপনারা পাবেন, লাইক সেখানে প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি, এরকম কিছু এক্সট্রা জিনিস থাকবে। সো যেটাই অফ করেন মনে রাখবেন অফ করার আগে একটু বুঝে নেবেন বিষয়টা, যে আসলে এটা কি অফ করতে যাচ্ছি আমি। আচ্ছা ভাইয়া, জি, আমরা সি প্যানেলের কোথাও একটা জানি গুগল ইন্ডেক্স করার একটা ব্যাপার ছিল না, যে আমরা গুগলকে ইন্ডেক্স করতে চাচ্ছি। সি প্যানেল এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে ছিল আমাদের, যেটা আমরা প্রথম দিনই করেছিলাম। সেটিংস থেকে রিডিং এ যে সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করেছিলাম। তাহলে আমরা আবার এখানে পার্টিকুলারলি করতেছি কেন আবার? না 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 না, আমি বলি আমি কিন্তু এটাকে অফ করে রাখছিলাম বিকজ অফ আমাদের নতুন সাইট, কিন্তু ক্লায়েন্টের সাইটে যখন কাজ করবো তার সাইটটা নতুন না, তার সাইট তো অলরেডি ইন্ডেক্স করা দেখা গেল পুরনো সাইট। অথবা যদি এখন এটা আমার নতুন সাইটও হয়, আমি যে এটাকে একসময় এটাকে এনাবেল করে দিব এখান থেকে, যখন এটাকে অন করে দিব তখন তো সব কিছুকে সে ইন্ডেক্স করতে যাবে, বাট আমি তো চাচ্ছি না এই জন্য ইন্ডেক্স হোক, এই জন্য এই সেটআপটা করে রাখছি। আচ্ছা, তাহলে ড্যাশবোর্ডে গিয়ে এনাবেল করার পরে এটা করতে হবে আমাদেরকে। জি, আচ্ছা ভাইয়া, এটা সাইটটা যদি আপনার HTML CSS দিয়ে করা হয় তাহলে ট্যাগ কিভাবে অফ করব? HTML CSS শুধু না, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি করা হয় এই সকল কাজ কিছু আপনি করতে পারবেন না। তখন আপনাকে শুধুমাত্র বেসিকে মানে আমাদের যে অন পেজের ভিতরে যে কাজগুলো শিখেছেন সেগুলো আপনাকে করতে হবে,
এইগুলি অফ করতে হলে আপনাকে এক্সট্রা তখন robots.txt একটা ফাইল আছে, একটা ফাইল ক্রিয়েট করে ওই ফাইল দিয়ে আসলে মূলত রোবটসকে কমান্ড দিতে হবে। তখন আপনাকে ম্যানুয়ালি, আবারও বলছি ম্যানুয়ালি, মানে আপনাকে কোড করে করে কমান্ড করতে হবে সেটা। বাট ওইটা আসলে খুবই মানে প্রবলেমের কাজ, যেটা কিনা আমি যদি বলি নতুন যারা তাদের জন্য সম্ভবই না। শুধু শুধু বলবো না, কারণ ওই কোডে যদি আপনি ভুল লেখেন কোনো কিছু, ইভেন একটা ভুল ডটও দেন ওখানে, শুধু শুধু আপনার ওয়েবসাইটে প্রবলেম হয়ে যাবে, যেটা কিনা একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কখনো আমরা চাইবো না করতে। সো এই কারণে যদি আপনারা চান কখনো যে না আমার HTML সাইট, সেখানে আমি কিভাবে করে ট্যাগ ক্যাটাগরিকে অফ রাখবো, তাহলে আপনাকে robots.txt নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেটা সম্পর্কে জানতে হবে। robots.txt আর কিছুই না, জাস্ট লাইকে আপনার ওয়েবসাইটের জন্য একটা দারোয়ান, যে কিনা রোবটসদের জন্য কন্ট্রোল করার জন্য বা কমান্ড দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রোবটস বলতে গেলে সার্চ ইঞ্জিন গুলাকে, গুগল বট, তারপরে ইয়াহু বট, বিং বট, এগুলাকে। ওকে, দেন হচ্ছে আর্কাইভস। আর্কাইভ সেকশনটা, এখানে আমরা যেটা পাই সাধারণত একটা হচ্ছে অথর। অথর কি? আমাদের একটা ব্লগ সেকশন থাকে, আমরা রাখি কিন্তু অনেক ওয়েবসাইটের মধ্যে ব্লগ সেকশন থাকে। সো আমাদের যে ব্লগ সেকশনটা থাকবে, সেই ব্লগ সেকশনে আমি যদি যে কে লিখছে ব্লগটা, অথরকে, যেমন আমার এইখানে আমরা যদি দেখি একটা কন্টেন্টে যদি যাই, এই কন্টেন্টটা কে লিখছে, এই যে অথর, এই যে অথরটা, এটাকে কি আপনি ইন্ডেক্স করতে চান কি চান না? সো এটা একটা অথর। আপনি কি একে ইন্ডেক্স করবেন কি করবেন না, এটা আপনার ইচ্ছা। যদি আপনি চান ইন্ডেক্স করতে, ফাইন করবেন, আর যদি না চান ইন্ডেক্স করতে, তাহলে অফ রাখবেন। এখন নরমালি যেটা হয় যে আমরা যে লোকাল বিজনেস সাইট নিয়ে যখন কাজ করি, লোকাল এসইও বিশেষ করে লোকাল বিজনেস সাইটে কাজ করার সময় সাধারণত আমরা এই অথরগুলোকে ইন্ডেক্স করি না। কারণ লোকাল বিজনেস সাইটে আসলে অথর বলতে গেলে শুধুমাত্র এই ওয়েবসাইটের নামটাকে বাই ডিফল্ট ভাবে অথর হিসেবে আমরা ব্যবহার করি, এখানে এক্সট্রা ইউজার ক্রিয়েট করা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, ই কমার্স বলে না, লোকাল বিজনেস বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা। হ্যাঁ, মাল্টিপল অথর থাকে কোন সাইটে, সেই সাইটগুলো হচ্ছে ব্লগ সাইট, একদম কোর নিশ ভিত্তিক ব্লগ সাইট যেটা হয়, যেখানে অনেক কন্টেন্ট থাকে শুধুমাত্র। বাট আমরা তো ওদিকে যাচ্ছি না, আমরা এখন করছি হচ্ছে লোকাল এসইও। সো লোকাল এসইও এর মধ্যে সাধারণত আমাদের অথর পার্ট নিয়ে এত কোনো ঝামেলা নাই। সো এখানে আমাদের অথর পার্ট নিয়ে না চিন্তা করলে চলবে, জাস্ট ডিসেবল করে রাখেন, আমাদের অথর পার্ট দরকার নেই। ডেট আর্কাইভ। ডেট আর্কাইভটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমরা কোন পোস্ট কখন দিলাম, এটার সাথে একটা এক্সট্রা ডেট চলে আসে, লাইক সার্চ রেজাল্ট পেজে মেটা ডেসক্রিপশনের শুরুতে একটা ডেট চলে আসে। তো এটা হচ্ছে ডেট আর্কাইভ, যে আপনার কোন ডেটে কি পোস্ট হচ্ছে সেটাকে সেভ করে সংরক্ষণ করে রাখা। আপনি চাইলে এটাকে অ্যানেবল রাখতে পারেন, চাইলে ডিসেবল করতে পারেন। এটাকে এমন কোনো, এটা কোনো র্যাঙ্কিং সিগন্যাল ক্যারি করবে না, এটা মনে করেন না। এটা যা করেন তাতে কোনো র্যাঙ্কিং ইফেক্ট পড়বে না আপনার। সো আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন, কোনো ক্ষতি নেই। স্পেশাল পেজেস, এটা থাকবে যেমন আছে এরকম, এটাতে কোনো কাজ করবেন না। স্পেশাল পেজেসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সেই পেজগুলি, যে পেজগুলি সাধারণত আমরা ভুলক্রমে ডিলিট হয়ে যায়, বা 404 পেজ যেটাকে আমরা বলি, যে পেজ নট ফাউন্ড একটা মেসেজ আসে 404, সেই টাইপের পেজ। তো এই ধরনের পেজ আমরা সাধারণত এখানে কিছুই করবো না, যেমন আছে এরকম বাই ডিফল্ট সেটিংস রাখবো। তো এখানে অথরটাকে ডিসেবল করলাম, ডেট ডিসেবল করলাম, এবার সেভ। ব্রেড ক্রামস, আমরা ব্রেড ক্রামসে কোনো কাজ করবো না, লোকাল বিজনেসের জন্য ব্রেড ক্রামস এখানে কোনো কাজ আমরা করবো না, এটা যেমন বাই ডিফল্ট আছে সেরকমই রাখবো, এখানে কোনো কাজ আপনার করতে হবে না, নট আরএসএস। সো এইটুকু কাজ জাস্ট আমরা এখান থেকে করে নিব, আর কোনো কাজ এক্সট্রা আমাকে করতে হবে না, এইটুকু কাজ করলেই এখানে আমার এনাফ। সো এই কাজটা করার পরে আমরা এবার সরাসরি চলে যাব একটা পোস্টকে কিভাবে অপটিমাইজ করতে হয় এই জিনিসটা দেখার জন্য। লাইক আমার একটা, আমি পেজে গেলাম, আমার একটা পেজ আমি এখানে তৈরি করছি, লাইক ফেসবুক মার্কেটিং, আমি এই পেজে গেলাম, এডিট। এখন দেখুন, যখনই আমরা এই পেজে থাকবো, পেজে থাকাকালীন অবস্থায় আমার যেহেতু ইয়োস্ট এসইও এনাবেল করা আছে, এই নিচে যদি আমি আসি, এখানে এই জায়গাটায় ইয়োস্ট এসইও এর একটা সেকশন দেখতে পাবো, এবং এই সেকশনে এসইওর জন্য দেখুন একটা কালার সে দিবে, এবং রিডেবিলিটির জন্য একটা কালার দিবে। এসইওর জন্য কালার যেটা, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দিক থেকে কন্টেন্টটা কতটা ভালো বা অপটিমাইজ করা আছে, আর রিডেবিলিটিটা তো হচ্ছে যে কন্টেন্টটা কতটা শ্রুতিমধুর। আমাদের কন্টেন্ট রিডেবিলিটি ভালো হবে না, কারণ কি, কারণ এগুলো কপি করে জাস্ট একই জিনিস বসানো, এই জন্য রিডেবিলিটি এরকম দেখাচ্ছে। তো যাই থাক, আমরা এখন আগে এসইও বিষয়টা দেখি যে কিভাবে এসইওটা ফোকাস করতে হয়। এখানে একটা অপশন আছে ফোকাস কি ফ্রেজ, আমরা কোন কিওয়ার্ড ফোকাস করছি এই পেজের জন্য, সেই কিওয়ার্ডটা এখানে লিখতে বলছে।
সো এই পেজটা যেহেতু আমার ফেসবুক মার্কেটিং নিয়ে, সো আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি লিখলাম ফেসবুক মার্কেটিং, লেখার সাথে সাথে দেখেন এখানে একটা কালার চলে আসছে অরেঞ্জ, এবং এখানে আমি যদি নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসি, এইখানে একটা অপশন পাবো এসইও অ্যানালাইসিস, এই যে অরেঞ্জ কালার। এখন আমি এইখানে এসইও অ্যানালাইসিসে ক্লিক করছি। কিসের জন্য অ্যানালাইসিস করছি? ফর ফেসবুক মার্কেটিং, এই টার্মের জন্য। সে দেখুন আমাকে এখানে 3টা সেকশন করেছে, একটা হচ্ছে প্রবলেম, একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, একটা হচ্ছে গুড। গুড মানে হচ্ছে আপনার এই জিনিসগুলো এসইও দিক থেকে অনেক ভালো করছেন, আপনি কোনো কাজ না করলেও চলবে এখানে। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যদি পসিবল হয় ক্রেডিট করেন। আর প্রবলেম মানে হচ্ছে ভাই আপনার কাজ করা উচিত। সো আসেন আমরা একটু দেখি কি কি বলছে। ফার্স্ট অফ অল প্রবলেমে বলছে আউটবাউন্ড লিংক, নো আউটবাউন্ড লিংক অ্যাপিয়ার, অর্থাৎ আমি কোনো প্রকারের এক্সটার্নাল লিংক করি নাই, এটা হচ্ছে আমার প্রবলেম বলছে, যে তুমি কিছু এক্সটার্নাল লিংক করতে পারতাম। তো চলুন আমরা যেহেতু বেচারা বলছে আমি একটু করে আসি। লাইক মনে করেন এখানে বলা আছে ফেসবুক, এটাকে দিয়ে মনে করেন আমি বোঝানোর জন্য এখন আবার বলছি, আমি ইচ্ছা মতো এখন করছি, এটা আপনাদের যখন করবেন রিলেভেন্ট ভাবেই করবেন, আমি এখন যেভাবে করছি এভাবে করবেন না। আচ্ছা বাদ দেখে মনে করেন এখানে খান আইটি, এই শব্দটা www. নতুন লিংক, এক্সটার্নাল লিংক হলে অলওয়েজ নিউ ট্যাব ওপেন করব, আমরা নো ফলো করে দিব, দেন অ্যাপ্লাই। সো আমরা একটা এক্সটার্নাল লিংক করে দিয়েছি, আপডেট। আমরা এবার নিচে আসি একটু, এবার দেখুন প্রবলেমে একটা প্রবলেম চলে গেছে, একটা আছে, সেটা কি মেটা ডেসক্রিপশন লেন্থ, যে আমি আসলে কোনো মেটা ডেসক্রিপশনই তো দেইনি, তো লেন্থ তো পরের কথা। সো মেটা ডেসক্রিপশন কোথায় দিতে হয় একটু দেখি। এই যে দেখুন একটা বক্স, মেটা ডেসক্রিপশন বক্সটা কোথায় আছে? এই যে আমার ইয়োস্ট এসইওর গুগল প্রিভিউ এই সেকশনের মধ্যে, এই যে আমার টাইটেল, এসইও টাইটেল, এই যে ডেসক্রিপশন। আর এসইও টাইটেল কি আছে? ছোট্ট করে আছে দেখুন, ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে আমার নাম। সো এটাকে যদি চাই আমরা আরেকটু ভালো করতে, চাইলে করতে পারি। যেমন আমি এখান থেকে এটা বাদ দিলাম, ফেসবুক মার্কেটিং, তারপর দিলাম হচ্ছে সার্ভিস ইন বাংলাদেশ। এটা করলে কি হলো, আমার এখানে টাইটেলটাও গ্রিন কালার পেল। ওই যে বলেছিলাম টাইটেলটা অ্যাটলিস্ট আপনি 50 ক্যারেক্টার পর্যন্ত নেন, টেনে। আমি এই জন্য একটু বড় করে দিলাম। এবার আসেন মেটা ডেসক্রিপশন, আমাকে বলছে মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো আমি এখান থেকে কিছু কন্টেন্ট কপি করে নেই, যেটা কিনে মেটা ডেসক্রিপশন ইউজ করব। এখন জাস্ট এখান থেকে এই পর্যন্ত মনে করেন কন্টেন্টটা কপি করে নিলাম। আমার মেটা ডেসক্রিপশন দেয়া শেষ। যে মেটা ডেসক্রিপশন দিলাম, আমি যদি নিচে আসি, দেখুন এখন আর এখানে প্রবলেম নেই, এবং এসইওটা এখন গ্রিন কালার হয়ে গেছে, যে ওকে তোমার এসইওটা ভালো হয়েছে। বাট তারপর এখানে কিছু প্রবলেমের এখানে বলা হচ্ছে কি, অল আউটবাউন্ড লিংকস অন দিস পেজ আর নো ফলো। ওই যে আমি আউটবাউন্ড লিংকে নো ফলো করছি, বলছে যে না তুমি সব আউটবাউন্ড লিংকে নো ফলো করো না। দ্বিতীয়টা বলছে কি, মেটা ডেসক্রিপশন টু শর্ট, ভাই মেটা ডেসক্রিপশনটাকে আরেকটু বড় করো। আরেকটু বড় করা বলতে গেলে যা বোঝায়, দেখেন আমি যদি ওকে আরেকটু বড় করে দেই, দিলাম বড় করে, এখন যদি যাই, এখন আর সে মেটা ডেসক্রিপশন প্রবলেমটা নেই। ইমেজ অল্ট টেক্সট, আমি ইমেজের অল্ট টেক্সট মিস করছি, তো দেখি একটু কোথায় মিস করলাম। এই যে ইমেজ, রাইট ক্লিক করি, রিপ্লেসে যাই, এই যে ওপেন মিডিয়া, আমার ইমেজটা এখানে আসবে। এই যে ইমেজটা সিলেক্ট করা, দেখুন এই যে অল্টার টেক্সট দেইনি। সো আমি এখন অল্টার টেক্সটটা দিয়ে দিচ্ছি, এটা আমার কিওয়ার্ডটাই দিয়ে দিই, কিওয়ার্ডটাই দিয়ে দিলাম, অল্টার টেক্সট দিয়ে দিলাম। এবার সিলেক্ট, এটাকে এবার সিলেক্ট করছি। এবার কি হলো, আমার অল্টার টেক্সট দেয়া হয়ে গেল। কিভাবে বুঝলাম? এই দেখুন এখানে এই যে অল্টার টেক্সট চলে আসছে, ক্লিক করে এই যে অল্টারনেটিভ টেক্সট ফেস মার্কিং দিয়ে দিয়েছি।
এবার নিচে চলে লেখার সময় আমরা হাইফেন দিচ্ছি না যে বা ড্যাশ। অল্টার টেক্সটে তো কোনো হাইপেন ড্যাশ দেওয়ার নিয়ম নেই, রিনেম করার সময় হাইপেন দেওয়ার নিয়ম। রিনেম করার সময়। আচ্ছা জি, থ্যাংক ইউ। এবার দেখুন এখানে অল্টার টেক্সট নিয়ে আমার আর কোনো অবজেকশন নেই, শুধু একটা আছে ওই যে আউটবাউন্ড লিংকে নো ফলো কেন করলাম। তো ওর যখন প্রবলেম হচ্ছে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, যদি এটা আমরা করবো না বাস্তবে, আমি একটা আউটবাউন্ড লিংকে করে দিই। এবার দেখেন আমি নিচে যাই, দেখেন এবার আর কোনো আমার ওর অবজেকশন নেই, মানে আউটবাউন্ড লিংক যেই আমি একটা ডু ফলো করে দিয়েছি আর কোনো সমস্যা নেই। এবার সে বলছে না সব ছিল আমার ঠিক আছে, দেখুন অল এসইও যে কয়টা পেয়েছে এখানে সব গ্রিন, যে সব ঠিক আছে, গুড জব এসইও অ্যানালাইসিস, গ্রেট। কিসের জন্য গ্রেট? বিকজ অফ ফেসবুক মার্কেটিং এর এই যে কিওয়ার্ডটা নিয়েছো তুমি, এই কিওয়ার্ডটা দিয়ে সঠিকভাবে তুমি অপটিমাইজ করেছো তোমার পেজটা। তো এখন এই জায়গাটায় আমি তো করলাম কি, খুব তাড়াহুড়া করে আপনাদেরকে জাস্ট পয়েন্ট দেখানোর জন্য। তাড়াহুড়া কেন করেছি? কারণ এটা তো আমার রিয়েল কন্টেন্ট না। ক্লায়েন্টের পেজে তো রিয়েল কন্টেন্ট থাকবে, সেখানে আমাকে ক্লায়েন্টের অনুমতি লাগবে। আবার অনেক সময় দেখা গেলো কন্টেন্ট চেঞ্জ করতে হলে ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার কন্টেন্ট রাইটারকে দ্বারা এই কন্টেন্টটা চেঞ্জ করে দাও, এখানে এই কিওয়ার্ডটা বসাতে হবে, এই কিওয়ার্ডটাকে হেডিং এ দিতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। আর ইমেজ যেগুলি আছে, যদি ইমেজগুলি রিপ্লেস করা প্রয়োজন হয় ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার ইমেজটা অনেক বড় সাইজের ইমেজ, এত বড় সাইজের ইমেজ রাখা যাবে না, লোড স্ক্রিন প্রবলেম করে, সো তোমার ইমেজটা আমার র ফাইলটা দাও, আমি ইমেজটাকে কম্প্রেস করি, ছোট করি, যতটুকু প্রয়োজন সেই সাইজটা করি, দেন রিআপলোড করি এবং ইমেজটাকে রিনেম করে অপটিমাইজ করে আপলোডটা করি আবার, তাহলে তোমার এবার র্যাঙ্কে ভালো হবে। সো এই কাজগুলি করতে সময় লাগবে। আমি যেমন এত কুইকলি করলাম, এত কুইকলি কিন্তু হবে না। আমি তো আমার ইচ্ছে মতো করেছি, এটা আমার ক্লায়েন্টের পেজ না, বাট আপনাদের ক্ষেত্রে ক্লায়েন্টের পেজ থাকবে, সো তখন কিন্তু আপনাদের সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে। স্যার একটা বিষয় ছিল, বলেন। যে আমি এই 2-3 দিন আগে আপনার একটা অ্যাফিলিয়েট সাইটে 4000 ওয়ার্ডের উপর একটা কন্টেন্ট পাবলিশ করার সময় আপনার ওই কি ফ্রেজ যেটা কথা বললেন, যে ওই কি ফ্রেজটা আপনার মানে 12 বার ফোকাস দেওয়ার জন্য আমার ইওস সাজেস্ট করছিল আর কি, যে 12 বার আপনি কি ফ্রেজটা ফোকাস দেন অথবা ওই কি ফ্রেজের রিলেটেড অন্য যে কোনো কিওয়ার্ড ফোকাস দেন। সেই ক্ষেত্রে কি আমাদের ওই কি ফ্রেজ যেটা সেটাই যদি 12 বার ইউজ করা হয় তাতে কি স্প্যামিং হবে নাকি রিলেটেড কিওয়ার্ড ইউজ করা বেটার? আচ্ছা দেখেন, একটা জিনিস মাথায় নিয়ে রাখেন, হ্যাঁ, আচ্ছা এটা বলাটা এভাবে ঠিক না যে তাহলে বলবেন যে তাহলে এটা দরকার কি। ইয়োস্ট এসইও, র‍্যাঙ্ক ম্যাথ বা যে কোনো এসইও প্লাগইন, এগুলি সবই হচ্ছে কোড, প্রোগ্রামিং। আচ্ছা এরা মানুষ না। আমরা নিজেদের দৃষ্টিকোণ থেকে, আপনারা এখন প্রথম প্রথম এগুলা ব্যবহার করবেন, বাট একটা সময় পরে যে আপনাদের আর এগুলি দরকার হবে না। কারণ এখন যেমন আমরা আর কখনো এই ফোকাস কিওয়ার্ডে, আমি তো এখন আর ফোকাস কিওয়ার্ডে জীবনে বসাই না কিছু, কারণ আমার ভাই তার সাজেশনের দরকার নাই যে এসইওর জন্য কি লাগবে। আমি জানি এসইওর জন্য কি করা লাগবে, আমি আমার কাজগুলো করলিয়ে গেছি। ওখানে ফোকাস কিওয়ার্ড দিয়ে তাকে দিয়ে চেক করানোর আমার কোনো অর্থ নাই। হ্যাঁ, তবে কি কিছু যদি ভুলে যাই, মিস হয়, এই জন্য চাইলে আমরা চেক করতে পারি, তবে সে যেটা বলবে সেটাই যে রাইট অলওয়েজ এটা কখনো। যেমন ফোকাস কিওয়ার্ড সে বলছে যে তুমি ফেসবুক মার্কেটিংটাকে এই পেজে 12 বার দেওয়া উচিত ছিল তোমার, ভাই এটা তার ধারণা যে আমার ওই যে কিওয়ার্ড ডেনসিটি একটা বিষয় থাকে, সেই হিসেবে সে মানে মাপঝুপ করে বলছে 12 বার দিলে ভালো হতো। বাট আমার দেখা গেছে, আমি মনে করছি না 12 বার দিলে আমার কাছে এটা হয়তো স্টাফিং পর্যায়ে যেতে পারে, বেশি হতে পারে। আমার কাছে মনে হচ্ছে আমার লেখার মানে লেখার সাথে 5 বার আসছে, যেটাতে লেখার কন্টেন্ট ফ্লোর মধ্যে আসছে 5 বার, বাকি যদি আরো 7 বার দিতে হয় তাহলে আমাকে জোর করে পুশ করে ঢুকাতে হবে কোনো একটা লেখার জায়গায়, এটাতে আরো লেখার শ্রুতি মধুরতা নষ্ট হবে। কেন এটা করবেন? এগুলোর কোনো ভ্যালু নেই, এখন আর গুগল এগুলোর ভ্যালু দেয় না। সো তাহলে স্যার এই সাজেশনগুলো অ্যাভয়েড করা উচিত না? জি, আচ্ছা ঠিক আছে স্যার, সব জিনিস আমরাও তার প্লাস পয়েন্ট নিব না, যেহেতু আমরা নতুন বা প্রথম দিকে কাজ করছি, দ্যাটস ওয়াই আমরা কিছু কিছু তার সাজেশন নিব প্রথমে, বাট সবগুলি আমাদের দরকার নেই। যেমন আমি এখন সবগুলি গ্রিন করছি, কেন গ্রিন করছি? আপনাদের দেখানোর জন্য। বাট আমি যদি বাস্তবিক হতো তখন আমি ওর জন্য এখানে আউটবাউন্ড লিংক করতাম, আমার দরকার নেই, কেন করব? কোনো লিংকই করতাম না আমি। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, আমরা কন্টেন্ট যেটা লিখলাম এখানে আমরা শুরুতে মেটা টাইটেল দিই নাই, বাট যখন ইয়োস্ট আমাদেরকে সাজেস্ট করছে যে মেটা টাইটেল দেন, তখন আপনি এটা দিয়েছেন। এখন দেওয়ার ফলে আমাদের মেন যে কন্টেন্ট সেখানে তো আমরা মেটা টাইটেল দেখতেছি না। মেটা টাইটেল অটোমেটিক্যালি ভাই দেয়া হয়ে যায়। আপনি যে টাইটেলটা এখানে লিখবেন এটাকে বলে কি পেজ টাইটেল, এটা হচ্ছে আমার পেজ বা পোস্ট টাইটেল। আর নিচের যেটা দেখতেছেন এইটাকে বলে মেটা টাইটেল। এখন এই যে পেজটা কাজ করলাম কি হয়েছে একটু দেখেন, এর ফলে কি হলো দেখেন, একটু আমি দেখাই তাহলে বুঝবেন।
আমি ফেসবুক মার্কেটিং এ যাচ্ছি, ফেসবুক মার্কেটিং পেজে গেলাম। এবার লক্ষ্য করেন এই পেজের টাইটেলটা কি দেখায়, ফেসবুক মার্কেটিং। এটা কি টাইটেল বলছি আমরা, পেজ টাইটেল অথবা পোস্ট টাইটেল। কোথায় পাচ্ছি আমরা এটা, এই যে যেখানে আমরা এডিট করেছিলাম একদম শুরুতে, এইটা হচ্ছে সেই টাইটেল। তাহলে আমার এই টাইটেলটা কোথায় যেটা আমি দিলাম, সেটা হচ্ছে এই যে সার্চ রেজাল্ট পেজের জন্য। দেখুন ফেসবুক মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, দেন পাইপ, দেন আমার নাম, বা আমাদের ওয়েবসাইটের নাম। সো টাইটেলটা হচ্ছে এইটা দেখেছি শুধুমাত্র ইউজারদের জন্য, তারা দেখবে ফেসবুক মার্কেটিং। বাট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তো আমার একটু বড় টাইটেল দিলে ভালো লাগবে দেখতে, এই জন্য আমি এখানে সুন্দর করে যেভাবে দেওয়া উচিত সেভাবে দিয়েছি, যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেই এই টাইটেলটা শো করবে। আচ্ছা, তাহলে চেঞ্জেসটা শো করবে না, জাস্ট ওই এত শো করবে, ওই কার্সর রাখলে সেখানে শো করবে। কার্সর রাখলাম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, যখন আপনার পেজটা মানে ইন্ডেক্স হয়ে যাবে, সার্চ রেজাল্ট পেজে যে টাইটেলটা অংশ, ওই টাইটেলে এই লেখাটাই দেখাবে আপনাকে। বুঝতে পারছি, তার মানে আমাদের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না, কন্টেন্টের কোনো জায়গায় এটা অ্যাড হচ্ছে না। না। আচ্ছা ভাইয়া, এই ইয়োস্ট এসইও বা অন্যান্য যেটা র্যাঙ্ক ম্যাথ বলছেন, এটা তো আমার যখন ক্লায়েন্টের পেজে বা ক্লায়েন্টের সাইটে আমার অ্যাক্সেস থাকবে, বা আমি যখন কাজ করব তখন কাজ করব বা কাজ করতে পারবো, অডিটটা করতে পারবো। অনেক সময় হতে পারে যে আমি এমনিতেই র্যান্ডমলি হয়তো কোনো সাইট অডিট করে তাকে অফার করব এসইও করার জন্য বা ইয়েতে যাব, সেই ক্ষেত্রে আমার এই অডিটটা কিভাবে হবে? হ্যাঁ, আমরা এখনো অডিটে আসি, আমরা কেবল ইয়োস্ট এসইও নিয়ে কাজ করছি। আমরা এখন অডিট বলতে গেলে এটা না, আমরা আসলে আমরা যখন এটা আপনি যেটা আজ করছেন সেটা হচ্ছে, আমি একটা ক্লায়েন্ট আমাকে লাইক কন্ট্যাক্ট পেজে আমাকে কন্ট্যাক্ট করেছে, কন্ট্যাক্ট করে তার ওয়েবসাইটটা দিয়েছে, দিয়ে বলছে ভাই আমি আমার সাইটে এসইও করতে চাই, সো তুমি আমার এসইও কিভাবে করবা, বা তোমার প্ল্যানটা কি আমাদের শেয়ার করো, বা বাজেট কি হবে, বা কিভাবে তুমি করবা, এই জিনিসটা আমাদের শেয়ার করো। তখন আমাকে তার ওয়েবসাইটটা দেখতে হয়, দেখে বলতে হয় যে হ্যাঁ তোমার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, আমি দেখলাম, আসলে আমাকে ওইটা সলভ করতে হবে, এই বিষয়। তো এইগুলো নিয়ে পরে কথা, আরো পরে আমাদের ক্লাসে, মানে আরো অনেক পরে। আচ্ছা ঠিক আছে। আমার প্রশ্ন ছিল যে কন্ট্যাক্ট পেজ নিয়ে, ওই সময় আসলে আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব ছিল, আমি প্রশ্নটা করতে পারিনি। আমরা গত ক্লাসে ভাই একটা কন্ট্যাক্ট ফর্ম এনেছিলাম, আজকে দেখলাম আবার আরেকটা কন্ট্যাক্ট ফর্ম, আমরা দুইটা কেন ইউজ করব? ভাইয়া একটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজের সাথে নিচে ফুটার সেকশনে দেয়া, যেটা কিনা জি। ডিজাইনের সাথে এই যে নিচের সেকশন দেয়া। এখন নরমালি কিন্তু কল টু অ্যাকশন হিসেবে এটাকে অনেকে ইউজ নাও করতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নরমালি কিন্তু সবাই ইউজ করবে কোনটা, আমার এই যে শুরুতেই কন্ট্যাক্ট এই অপশনটা, তারপর আমি আমার সার্ভিস পেজগুলির মধ্যে যেটা ইউজ করেছি যে কন্ট্যাক্ট, সবাই এখানে ক্লিক করলে কোথায় যাবে, সবাইকে কিন্তু এখানে ক্লিক করলে নিয়ে যাবে আমার ওই কন্ট্যাক্ট পেজে, জি যে পেজটা আমরা তৈরি করেছি। তো আমার মেইন পেজ হচ্ছে ওইটাই ভাই, তো ওই জন্য আমরা ওইটাকে নিজেদের মতো করে একটু ডিজাইন করে নিলাম আমরা, যে কি কি থাকতে পারে একটা content। ফর্মটা ছোট করে যে ফর্মটা আগে ছিল ওটা আসলে তেমন একটা ইউজ হবে না। না না, ওটা জাস্ট এমনি দেয়া, যে যদি কেউ ইউজ করে ভাই করলো, ডিফারেন্ট কথা, করলে আপনার কাছে মেইল যাবে। আর এইটা হচ্ছে আমাদের মেইন, মানে যখন কেউ আমার কাছে একটা কোটেশন চাইবে, একটা কিছু বলবে, তখন আমি তাকে এই ফর্মের মাধ্যমে সে আসলে আমার কাছে যোগাযোগ করবে, এই জন্য আমরা এত ইনফরমেশনটা দিয়ে দিলাম। এই ফর্মটা রেডি করার সময় আমরা একটা কোড ওখান থেকে কপি করেছিলাম, সেটা সেই কিন্তু কোডটা বসাইনি, না না সেই কোডটা তো বসাইনি আমরা, তো এখানে কোডের বদলে যেটা করেছি, আমরা দেখেছি যে এখানে কোডের বদলে আমি এখানে একটা ব্লকই পাচ্ছিলাম, লাইক আমি একটা ব্লক নিলাম এখানে, এই যে ব্লক নিলাম, যেখানে গেলে আমি এই যে ডাব্লিউ ফর্ম অপশনই পাচ্ছি, সেখানে কোড আর আমার লাগছে না। আমি যদি চাই জাস্ট ডাব্লিউ ফর্মটা এখানে ক্লিক করলেই সেই ফর্মটা সিলেক্ট করলে আমি ফর্মটা পেয়ে যাচ্ছি, খালি গেলে কোড আর বসাই লাভ, এই জন্য বসাই। আচ্ছা, না আসলে দেখছিলাম যে আপনি কোডটা আসলে কপি করেছেন বাট পেস্ট করেন নাই, বাট আমি হ্যাঁ। প্রশ্ন করার সুযোগ পাই নাই তখন। আচ্ছা আচ্ছা।